নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এই তো আজকে সকালবেলা কিন্তু অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম। সকালে বাসি কাজকর্মগুলো শেষ করে নিয়েছি, তারপরে কিন্তু প্রায় 2-3 ঘন্টা মতো কাজ হয়ে গিয়েছে। রান্নাবান্না সেরে বাথরুম পরিষ্কার করে আজকে একটুখানি শ্যাম্পু করেছিলাম মাথায়, তো সেই কারণে একটু সিরামও লাগিয়ে নিলাম। আর এই যে একটু রেডি হয়ে নিচ্ছি, তারপরে আবার কিছুটা কাজ বাকি রয়েছে। তো আজকে ভাবলাম প্রত্যেক দিন তো আপনাদের সাথে সকালের রুটিন শেয়ার করি, আজকে না হয় সকালবেলার কাজগুলো ছেড়ে তারপর থেকে কি করি সেটাই শেয়ার করব। আজকে একটুখানি এই রুমের বেডশিটটা চেঞ্জ করছি। শ্বশুর শাশুড়ি 2 দিন মতো ছিলেন, তো ওনারা যাওয়ার পরে ভাবলাম বেডশিটটা একদম চেঞ্জ করে দেই। আর অনেক দিন হয়ে গিয়েছে আমি এই বেডরুমটাও সেরকমভাবে ক্লিনিং করিনি, তো আজকে ভাবছি হালকা হাতে একটু ক্লিন করে নেব। আর আমার মেয়েও কিন্তু আমার সাথে এখানটা হেল্প করতে চলে এসেছে। সত্যিই কিন্তু এখন অনেক হেল্প করা শিখে গিয়েছে। আমি যখনই ওকে বলি এদিক থেকে এটা করো বা ওটা করো, ও কিন্তু সবসময় করার সেটা চেষ্টা করে আর কি। আর ছোটো বাচ্চাদের না আমি অনেকের ক্ষেত্রেই শুনেছি এই জিনিসটা রয়েছে, আর বড় হওয়ার সাথে সাথে কিন্তু ওদের ওই টেন্ডেন্সিটা অনেকটাই কমে যায়, তখন আর মায়ের হেল্প করতে চায় না। যাই হোক, টান করে বেডশিটটাকে একদম পেতে নিয়েছি। আমার না টান বেডশিট দেখতে খুব ভালো লাগে, তবে আমার এমন দুটো বেড রয়েছে যেখানটায় আমি টানভাবে বেডশিটগুলো রাখতেই পারি না। কতজনের দেখেছি কত সুন্দর করে টানভাবে বেডশিটকে পাতিয়ে রাখে, তো আমার কিন্তু সেটা একদমই হয় না। বেডের কারণে কিনা জানি না, না যে গদিগুলো রয়েছে সেগুলো হয়তো ঠিকঠাক নয়, সেই কারণে হয়তো হতে পারে। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি বেডটা ভালো করে মোছামুছি করে নিয়েছি। ধুলো জমে গিয়েছিল একদম খাঁজগুলোতে, তো সেগুলো কোনোরকম একটু পরিষ্কার করেছি। আর এই বেডরুমের যে বেডটা রয়েছে না, সেটা একটুখানি ছোট, তো সেই কারণে একটুখানি ছোট বেডশিট লাগে। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি বিয়ের সময় গিফট পেয়েছিলাম, তো পরে মায়ের কাছ থেকে গিয়ে এনেছি। অনেক পরে বলতে পারেন, কয়েক বছর পরে গিয়ে মায়ের কাছ থেকে এই বেডশিটটা এনেছি। মা হাতই দেয়নি, রেখে দিয়েছিল তুলে আমার জন্য। তবে খুব খুশি এনেছিলাম, ভেবেছিলাম আমার ওই রুমটাতে এই বেডশিটটা দেবো। তবে ওই রুমে একদমই এটা ফিট খাওয়াতে পারলাম না, সেই কারণে এই রুমেই এখন ইউজ করি। আর এটা বেডের ওপরে দিলে না রুমের একটা চেঞ্জ লুক চলে আসে আর কি, খুবই ভালো লাগে। এমনিতেই আমার বেডশিট খুবই পছন্দের জিনিস, আগে কিনলেও এখন আর সেরকম কেনা হয় না। তো দেখুন, রুমটা আমার সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমি যখন এই রুমটা মেকওভার করেছিলাম, আপনারা অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এদিকে আমার মেয়েকে যেই না আমি বলেছি যে তুমি গিয়ে সোফার যে কভারটা আছে ওটা একটু উঠিয়ে দাও, আমি চেঞ্জ করব, তো ও কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছে। ও যদিও পারবে না পুরোটা করতে, কারণ এর মধ্যে না একটা রড দিয়ে রাখি আমি, তো সেটা তুলে ও বেডশিটটা পুরোপুরি তুলতে পারবে না। তবে অনেকটা চেষ্টা করেছে, দেখুন পুরোটা প্রায় খুলে ফেলেছে আর কি। তো এই জায়গাটা টানাটানি করার চেষ্টা করছিল, তবে পারেনি আর। তা আমি এসে ওকে হেল্প করলাম। আমাদের মতো ফ্যামিলিতে না ঘর সাজাবো গোছাবো বললে কিন্তু একদিনে একদমই সম্ভব নয়। আমার বাড়িতে যতগুলো জিনিস দেখছেন সবই কিন্তু আমার বিয়ের পর থেকে কেনা শুরু, আর এখন গিয়ে হয়তো কিছুটা হলেও গোছাতে পেরেছি। এখনও কিন্তু বেডরুমে আমি পুরোপুরি হাত দিতে পারিনি, একদমই গোছাইনি, বেডরুমটা একদমই খালি রয়েছে বলতে পারেন। আর ঘরের এদিক ওদিক যতটুকু গুছিয়েছি সব অল্প অল্প করে কিনে আমি জায়গাগুলো গুছিয়েছি আর কি। আসলে আমাদের ঘর গোছানোর কিন্তু কখনোই কোনো শেষ হয় না। যাদের দেখবেন খুব সুন্দর পরিপাটি বাড়ি গোছানো রয়েছে, ওদের মনেও কিন্তু অনেক স্বাদ রয়েছে। ওরাও ভাবে যে এটা চেঞ্জ করব, ওটা চেঞ্জ করব, এখানে এটা করব। আর আমরা তাদের বাড়িগুলো দেখে ভাবি কি সুন্দর বাড়ি, এরকম যদি আমাদের বাড়ি হতো। আর ওদেরকে গিয়ে জিজ্ঞেস করুন, ওরা কিন্তু বলবে যে না, আমাদের বাড়িটা এখনও ঠিকঠাক গোছানো হয়নি, আরও কিছুটা বাকি রয়েছে, বা আরও 2 বছর পরে আমি সোফাটা চেঞ্জ করব, বেডটা চেঞ্জ করব। আসলে মানুষের এই ধরনের ছোটোখাটো ইচ্ছেগুলোর কিন্তু কখনোই কোনো শেষ হয় না। তো সেটা আমি কিন্তু এতগুলো বছরে বুঝে গিয়েছি, সেই কারণে আমার মনে হয় যেটা আছে সেটাকে আমি যত্ন করে গুছিয়ে রাখি। আবার যখন খুব প্রয়োজন মনে হবে তখন আমি আবার এই রুম হোক বা বেডরুম, লিভিং রুমের লুকগুলো চেঞ্জ করব। এখন কিন্তু পারি না। আমার বোন আমাকে মাঝে মধ্যে বলে, তুই সোফার ওপরে যে সাদা রঙের কাভারটা দিয়ে রাখিস ওটা একটু চেঞ্জ কর, অনেক দিন হলো ব্যবহার করছিস। আমি ওকে বলি যে দেখ, আমার তো চলছে ভালোভাবে, তো যতদিন চলছে আমি ততদিনই চালাবো, যখন চলবে না তখন আবার চেঞ্জ করে ফেলবো। সোফার ওপরে যে লাল রঙের স্টোলটা দেখলেন, ওটা না গায়ে দেওয়ার একটা চাদর আর কি, তো ওটাকে আমি এখন এরকমভাবে ইউজ করি। তো যাই হোক, এখানটায় এখন চলে এসেছি মেয়ের জন্য পেয়ারার আইসক্রিম বানাতে। তো পেয়ারাগুলো না পেকে গিয়েছিলো। আমার বাড়িতে আবার পাকা পেয়ারা খেতে খুব কেউ পছন্দ করে না, আমি তো একদমই পছন্দ করি না। বিয়ের পরে পেয়ারা আমার খুব
প্রিয় একটা ফল ছিল, সেটা একদমই কেটে গিয়েছে। এখন আবার পেয়ারা খেতে একদমই ভালো লাগে না। পাকা পেয়ারা তো আমি হাতও দিই না, মানে এতটাই আমার কাছে কেমন কেমন লাগে আর কি। স্মেল হোক বা ওটার টেক্সচারটা আমার ভালো লাগে না। যদি কেউ পেয়ারা মাখা করে দেয় তখন খেয়ে নিই। তো দেখলাম অনেকগুলো পেয়ারা রয়েছে, কেউ তো খাবে না, এরা বেকার বেকার নষ্ট হবে, তো এটা দিয়ে একটু আইসক্রিম বানিয়ে দিই। তো আইসক্রিম বানানোর পরে জানেন প্রায় 2-4 দিন মতো সবাই খেয়েছে, তারপরে কিন্তু এখনও অবধি আইসক্রিমটা রাখা রয়েছে অল্প একটুখানি আর কি, সেটা আর কেউ খেতে চাইছে না। তো এখানটায় দেখুন আমি পাকা পেয়ারাটা নিয়েছি, তার সাথে ফুল ক্রিম মিল্ক যেটা হয় না সেটা নিয়েছি, আর এই যে কনডেন্স মিল্ক সেটা নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি টিনি আমি কিছুই দিইনি, আর আমার কাছে অল্প একটুখানি ড্রাই ফ্রুটস সোকড করা রয়েছে, সেটা দিয়ে দেবো আর কি। বাচ্চাদের সাথে যদি কোনো রকমের রেসিপি বানান না, তাহলে দেখবেন ওরা কিন্তু সেটা খেতে খুব পছন্দ করে। ওরা তো জানে যে নিজের হাতে করে বানিয়েছে, এর মধ্যে কী কী রয়েছে, তো ওরা কিন্তু সেটা খেতে খুব পছন্দ করে। এই কনসেপ্টটা নিয়েই কিন্তু আমি এই পেয়ারার আইসক্রিমটা বানিয়েছিলাম, যে আমার মেয়েকে আর বাইরের আইসক্রিম দেবো না, ও তো মাঝে মধ্যেই খেতে চায়, তো ও আমার সাথে বানালে ওর হয়তো ভালো লাগবে খেতে। তো প্রথম প্রথম খেলে এখন আর সেরকমভাবে খেতে চায় না, আর এখন তো একটু ঠান্ডাও পড়ে গিয়েছে, আমি আর দিই না আর কি। কারণ এই ফ্রিজের আইসক্রিমগুলো খেলে না আমি দেখেছি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। তো দেখুন সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর এরকমভাবে পলিফিল্ম ওপরে দিয়ে একটা কন্টেনারের মধ্যে ভরে এটাকে রেখে দেবো। 2 থেকে 4 ঘন্টা পরে না এটাকে আবার আমি বের করেছিলাম, আবার ভালোভাবে গ্রাইন্ড করে এটার মধ্যে একটুখানি ওভাররান বাড়িয়ে দিয়েছিলাম, মানে হাওয়াটা একটু বেশি দিয়ে তারপরে আবার আমি স্টোর করে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই ফ্রিজটা খুললেই না আমার টেনশন কাজ করে আর কি। যখনই দেখি এত অগোছালো হয়ে রয়েছে, আমি শুধু ভাবি কবে পরিষ্কার করব। কিন্তু কিছু কিছু জায়গা হয় না, বাড়ি দেখবেন একদমই হাত দিতে ইচ্ছে করে না, সেরকমই আমার কিছু কিছু জায়গা রয়েছে, তার মধ্যে এই ডিপ ফ্রিজটা রয়েছে। তো অনেক দিন ধরে ভাবছি, কিন্তু করা আর হয়ে উঠছে না। আর এদিকে না শ্বশুরবাড়ি থেকে তালের পিঠে যে কয়েকটা এসেছিলো, সেটা আমি বাইরে রেখে দিয়েছিলাম, কারণ প্রথম দিন শাশুড়ি বললেন যে বাইরে রাখলে কিছু প্রবলেম হবে না। তারপরে কাজের চাপে আমি ভুলেই গিয়েছি সেটাকে ফ্রিজে ঢোকাতে পরের দিন। আর তারপরের দিন দেখলাম হালকা একটুখানি স্মেল হয়ে গিয়েছে, তবে খাওয়া তো গিয়েছে। আমি একটু গরম করেই তারপরে হাজব্যান্ডকে দিলাম আর কি, তার সাথে একটু হোমমেড লাড্ডুও দিয়ে দিলাম। বাবা মেয়ে দুজনে একটু দুপুরবেলা ভাত খাওয়ার আগে খেয়ে নিক, তারপরে একদম খেতে দেবো। আজকে না একদমই রান্নাবান্না করার ইচ্ছে ছিল না বলে খুব শর্টকাটে রান্না সেরেছি আর কি। তো এখানটা ভাত আছে, একটু ভিন্ডি ভাজা, আলু সেদ্ধ আছে, আর কালকের সবজি ডাল ছিল, সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানটায় আমি ঠাকুরের জন্য প্রথমে অন্নটাকে বেড়ে নিচ্ছি, ভগবানকে ভোগ দেখিয়ে তারপরে আমি এদেরকে খেতে দেবো আর কি। যেহেতু শ্বশুর শাশুড়ি ছিলেন আমার কাছে, আগের কয়েকটা দিন রান্না বান্না বেশ ভালো হয়েছিল, সেই কারণে আর আজকে কারোর খেতেও ইচ্ছে করছিল না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়, যখনই 1-2 দিন একটু হেভি খাওয়ার হয়ে যায়, পরের 2-4 দিন আমরা খুব হালকা খাই, খুব মানে খুবই হালকা, একদম সেদ্ধ সেদ্ধ খাবার খেতে পছন্দ করি আর কি। তো এখানটায় আমি ভোগটা দিয়ে দিচ্ছি ঝটপট ঠাকুরকে, আর তার সাথে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নেব। স্বপ্না দেবনাথ, অদ্রিজা জি, পলি, প্রিয়সী দাস, সুস্মিতা সুইটনেস্ট, পূর্ণিমা দাস, জয়ীর পরিবার। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মোটিভেশনটাকে বাড়ানোর জন্য। এই ইউটিউবে জার্নিতে না আপনাদের পাশে না পেলে হয়তো এতদিন ধৈর্য ধরে কাজ করতে আমি একদমই পারতাম না। আপনারা আমাকে অনেক বেশি সাহস দেন এখানটায় টিকে থেকে লড়াই করার জন্য। আপনারা যতজনই আমাকে কমেন্ট করেন, সত্যি আপনাদের অনেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। শুধু কমেন্ট করেন না, যারা আমার অজান্তে বা আমার আড়ালে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক মানুষ রয়েছেন যারা সামনে থেকে এসে না কখনোই সাহায্য করতে চায় না, কিন্তু আড়ালে মানুষকে অনেক সাহায্য করেন। সেরকম আমার অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে আড়ালে সাহায্য করেন। এই কথাটা বলতে গিয়ে না বাবাদের কথা খুব মনে পড়ে গেল। বাবারা অনেক সময় এরকমই হয়, আমার বাবা তো এরকমই, যে আড়ালে আমাদের কাছে সবসময় থাকে, সামনে হয়তো এতটা ভালোবাসা দেখায় না, কিন্তু পেছনে ব্যাকবোন হয়ে সবসময় দাঁড়িয়ে থাকে। সেরকমই আমার ব্যাকবোন আপনাদের মতো অনেক ভিউয়ার্সরাই রয়েছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর এদিকে দেখুন অনেক দিনের পড়ে থাকা একটা কাজও সেরে নিলাম, চিরুনিগুলো ধোয়াধুয়ি করে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম। আর আজকে প্রায় বছরখানেক পরে আমার মেয়ে আমাকে ছাড়া ঘুমিয়েছে। ওর এত বেশি ঘুম পেয়ে গিয়েছিল না, ও আর থাকতে পারেনি, আগার থেকে ঘুমিয়ে পড়েছে আর কি। আর আমি একটুখানি বিশ্রাম নিয়ে নেবো এখন। আর মেয়ে এরকমভাবে ঘুমিয়ে গেলে আমার যে কী কষ্ট হয় না, আমি সেটা বলে বোঝাতে পারবো না। সেই গল্প না হয় পরের কোনো ভিডিওতে করব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।